আমার সাথে আমার পাশে যে আছেন অ্যাডভোকেট রবীন ঘোষ দাদা, এবং রবীন ঘোষ দাদা বাংলাদেশের মানবতার জন্য তিনি কাজ করছেন এবং মোটামুটি সংখ্যালঘুদের বিভিন্ন বিষয় নিয়ে তিনি কাজ করছেন। বাংলাদেশে যারা আছে সংখ্যালঘু সহ মানবতার পক্ষে যারা সোচ্চার, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু তাকে চেনে। তো আমি খুব ছোট বয়স থেকে আমার সৌভাগ্য হয়েছে তার নাম জানা। আমার কাকি অ্যাডভোকেট জয়তী ভট্টাচার্য 2001 সালে যখন হিন্দু সম্প্রদায়ের উপর সেই আক্রমণ হয়েছে, সেই সময় আমি প্রথম তার নাম শুনি। আমার সেই কাকি বলেছিলেন যে বাংলাদেশে যদি একজন এরকম কাজ করে যে প্রত্যেকটা ভিকটিমের কাছে কাছে যে সমস্ত তথ্য সংগ্রহ করে, সেটা এই রবীন ঘোষ। তো 2001 সালে তার কথা আমি শুনেছি সেই ছাত্র অবস্থায়। আজকে সে আমার পাশে আছে এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানবতার জন্য বিভিন্ন নির্যাতিত মানুষের পক্ষে একসাথে কাজ করেছি, একসাথে বিভিন্ন আমরা সেমিনারে বা সম্মেলনে অংশগ্রহণ করেছি আমাদের। তা আমি বলবো যে এই চিন্ময় প্রভুর এই মামলার জামিনের বিষয়ে যখন আমরা দেখি যে চট্টগ্রামে কি হয়েছে, চট্টগ্রামের আইনজীবীরা, বিশেষ করে হিন্দু আইনজীবীরা, সেখানে প্রায় বোধহয় 1,500 হিন্দু আইনজীবী হবে। তো তাদের মধ্যে একটা মামলার ভয় বা এরকম সিচুয়েশনে তারা যখন দাঁড়াতে পারছে না বা দাঁড়াতে দেওয়া হচ্ছে না, এরকম একটা বাস্তবতা এই বৃদ্ধ বয়সে অসুস্থ অবস্থায় তিনি কিন্তু একটা বড় অ্যাক্সিডেন্ট করেছেন। তিনি ঢাকা থেকে এসে তিনি যেভাবে সাহসিকতার পরিচয় দিয়েছে, আমার মনে হয়েছে যে তরুণদেরাও সেরকম সাহসিকতার পরিচয় দেয় না। তো দাদা, আপনি কালকে থেকে অনেক চেষ্টা করছেন এবং এর আগেও আপনি একদিন এসেছিলেন এই জামিনের ব্যাপারে। তো কালকে থেকে আজকে পর্যন্ত সর্বশেষ যদি আপডেটটা আপনি বলতেন তাহলে খুব ভালো হতো। চিন্ময় প্রভুর ব্যাপারে, বিশেষ করে ওনার মানবাধিকার রক্ষার্থে এবং উনি যে আজকে জেলখানায় বন্দী অবস্থায় আছেন, এই বিষয়গুলোকে নিয়ে আমি বিশেষ করে বাংলাদেশ মাইনরিটি ওয়াচ এবং হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটির পক্ষ থেকে আমরা এসেছি এবং জজ সাহেবের কাছে নিবেদন করেছি যাতে করে ওনার বেলটা হয়। আমরা বেলের জন্য যথেষ্ট লড়াই করে যাচ্ছি আজকে 2 দিন পর্যন্ত, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমার এই মামলায় বেল টাকা অর্থাৎ আমার ওকালতনামা টাকা সত্ত্বেও জজ সাহেব আমাদের সঙ্গে ঠিক একটা ডিসক্রিমিনেশন করেছে বলে আমার মনে হয়। আমি কোন ধরনের ডিসক্রিমিনেশন? আমার ওকালতনামা আছে, আমি সুপ্রিম কোর্টের লয়ার, I can move any application before any courts of Bangladesh. এটা আমার কোর্টের শুধু নয়, বাংলাদেশ বার কাউন্সিলের প্রোটোকল অনুসারে আমি এটা করতে পারি। I got every right. এখন আজকে 2 দিন পর্যন্ত লড়াই করার পরেও আজকে আমরা এই অ্যাপ্লিকেশনটা শুনানি করতে পারি নাই। এই কারণে ওখানে কিছু লয়ার আছে, প্রসিকিউশনের লয়ার, কিছু বিএনপির লয়ার, কিছু জাতীয় পার্টির লয়ার, কিছু বিভিন্ন ধরনের লয়ারগুলো একত্রিত হয়ে আমাদেরকে শুনানি করতে দিতে দেননি। আমি বলবো কালকে আজকেও একই অবস্থা হয়েছে। দুঃখজনক হলেও সত্য, আমাদেরকে বলেছে আপনার ওকালতনামা নাই। আমি চিন্ময় প্রভুর বাড়িতে নয়, চিন্ময় প্রভুর জেলখানায় গিয়ে আমরা ওনার কাছ থেকে ওকালতনামা প্রকিউর করতে পেরেছি। ওই প্রকিউর করার পরে আজকে আবার সকালবেলা 11টায় জজ সাহেব যখন কোর্টে বসেছে, তাকে আমরা আমার ওকালতনামা সহ দিয়েছি। উনি ওকালতনামা পেয়ে স্যাটিসফাইড হয়েছে। উনি একটা অর্ডার দিয়েছে এই বলে যে আমি বিকালবেলা 3টার দিকে এটা শুনানি করব। আমরা যথাযথভাবে আজকে 3টায় উপস্থিত হয়েছি এবং উপস্থিত হয়ে আমরা শুনানিতে অংশগ্রহণ করাকালীন সময়ে কিছু আইনজীবী আবারও নতুন করে বলেছে চট্টগ্রাম কোর্টের যে কোনো আইনজীবীর মাধ্যমে উনি করতে হবে। এখন আমার ভয় হচ্ছে এখানে যাদের বিরুদ্ধে মামলা, কতগুলো লয়ার, প্রায় 70 জন লয়ারের বিরুদ্ধে, আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়েছে, যাতে এই লয়াররা এই সমস্ত কেজে অ্যাপিয়ার করতে না পারে, মানে মানবতার পক্ষে লড়াই করতে না পারে।
বা লয়ার হিসেবে তার দায়িত্ব পালন করতে না পারে। আমরা মানবতা বিরোধী কার্যক্রমে আমরা অংশগ্রহণ করি সবসময়। আমরা সরকারকে সহযোগিতা করি, শুধু হিন্দু নয়, দেয়ার আর সাম আদার মাইনরিটিস। মানবতা বিরোধী, মানবতার পক্ষে সবসময় আমি থাকি, আমরা থাকি। আমাদের হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটি এবং বাংলাদেশ মাইনরিটি ওয়াচ, আমরা তদন্ত করে আমরা সরকারকে এগুলো জানাই। এখন আজকে যে ঘটনাটা হলো দুঃখজনক ঘটনা, জজ সাহেবকে ওকালতনামা দেওয়ার পরেও উনি কেন এই চট্টগ্রাম সমিতির আইনজীবীদের অংশগ্রহণ করার জন্য বললেন, আমার এটা মাথায় ধরে না। তারপরেও একটা আইনজীবীকে আমরা পেয়েছিলাম। আইনজীবী এখন ভয়ে এখন পার্টিসিপেট করতে চাচ্ছে না, আমি বলবো সে পার্টিসিপেট করতে চাচ্ছে না। সেই এখন জজ সাহেব একটা রায় দিয়ে বসলো, আমি এটা পেন্ডিং রাখলাম। যখন সামনের তারিখ আসবে, মানে 2/1/2025, তার মানে 1 মাসের কাছাকাছি প্রায়। তো অতদিন তো চিন্ময় প্রভু উনি কি বেঁচে থাকবেন নাকি মারা যাবেন, সেটা তো একমাত্র ভগবান বা ইয়ে ছাড়া কেউ জানে না। আচ্ছা, আগামীতে আমরা যারা ধরেন দাদা, যে যারা চিন্ময় বাবুর এই জামিন নিয়ে যারা খুবই উদ্বিগ্ন আছেন, তাদের আপনি সংক্ষেপে এক কথায় কি মেসেজ দিবেন? কারণ অনেক মানুষ তো ফোন দিচ্ছে, আপনাকেও ফোন দিচ্ছে, আমাদেরও ফোন দিচ্ছে, প্রচুর মানুষকে ফোন দিচ্ছে। আমিও অনেক টেলিফোন পাচ্ছি, হ্যাঁ, জবাবও দিচ্ছি। কিন্তু যারা দেখছে তাদের বলবো যে ব্যক্তিগতভাবে দাদাকে ফোন দিয়ে বিরক্ত না করে আপনার এটার মাধ্যমে মেসেজ করেন। অনেক মানুষ তাকে ফোন দিয়ে বিরক্ত করছে, দাদাও তার বৃদ্ধ বয়সে এই ফোনগুলো তাদের নিতে হচ্ছে। তো আমি মনে করি যে এই যা বলার দাদা আপনি এখানে বলে দিলে। এখন আমরা একমাত্র আমাদের পন্থা হলো আমরা হাইকোর্টে যেতেই হবে। হাইকোর্টে কোর্ট করার পরে আমরা একমাত্র হাইকোর্টে যেতে পারবো। যদি এটা রিজেক্ট করে, জজ সাহেব যদি রিজেক্ট করে, হাইকোর্টে যেতে হবে। এখন জজ সাহেব যদি এটা পেন্ডিং রেখে দেয়, আজকের মতো যদি উনি করেন, তাহলে আমরা বিচার পাওয়ার সম্ভাবনাটা কম, আমি মনে করি। কারণ ডিলে ডিফিটস ইকুইটি একটা কথা আছে। তাহলে এই যে ইকুইটিটা ভঙ্গ করছে কে? যিনি চেয়ারে বসে আছেন উনি। যদি চেয়ারে বসে আছেন উনি নয়, ওনার সঙ্গে যারা প্রসিকিউশনের পক্ষে হোক কিছু দুর্বৃত্তকারী যে, তবে দাদা যে আপনি তো এটার সাথে যুক্ত জামিনে, যেমন যে কথাগুলো রটানো হয়েছে যে তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায় না, এই কথাটা তো তাহলে সর্বব্য মিথ্যা, একদম মিথ্যা। কারণ আমরা দাঁড়াচ্ছি প্রতিদিন, আইনজীবী দাঁড়ায় নেই প্রথম হয়তো হইতে পারে, যখন আই হ্যাভ বিন এন্ট্রাস্টেড উইথ দি রেসপন্সিবিলিটি, আমাকে যখন ক্ষমতা দেওয়া হলো তখন তো আমি প্রেজেন্ট ছিলাম, আজকেও ছিলাম। আজকে তো আমি সকালবেলাও মুভ করেছি এবং বিকালবেলাও 2টার দিকে আমি মুভ করেছি। তাহলে রেজাল্ট তো 0 হলো। কার কারণে হলো? একটা লয়ার বলেই ফেলেছে উনি হয়তো চট্টগ্রামে আছে, আমরা কিছু কিন্তু ঢাকাতে দেখাবো। তার মানে কি? আমাকে তো থ্রেট করছে, আমার তো জীবন সংশয়ের আশঙ্কা আছে। এই যে এই ধরনের থ্রেট গুলো যে দিচ্ছে, আমার মতো লয়ার, আমি সুপ্রিম কোর্ট থেকে এখানে এসেছি, এখন তো এখানে সাধারণ লয়ার তো স্বাভাবিকভাবে ভয় পেয়ে যাবে, কারণ আমি তো চলে যাবো আসলে কালকে। কিন্তু যারা থাকবে চট্টগ্রাম, তাদের অবস্থা কি হবে? তাদেরকে তো মেরে ভূত বানিয়ে দেবে। এগুলো তো মানে ঠিক না। এগুলো তো অন্তত আইনজীবীর পেশাতে তো এরকম হওয়ার তো বোধ